নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের পিএসসি ক্লার্কশিপ 2024 পরীক্ষাকে টার্গেট করে জিকে এর উপরে যে 40টি বাছাই করা সেরা প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন সহযোগে আমাদের মক টেস্টের ক্লাসগুলো আসছে। আজকে তার 6 নম্বর সেট নিয়ে চলে এলাম। প্রত্যেকদিন বাছাই করা কমনযোগ্য প্রশ্ন উত্তর উইথ ব্যাখ্যা সহকারে এই ক্লাসগুলো করানো হচ্ছে এবং আমরা আশা রাখবো যে যেন এই ক্লাসগুলো থেকে সব থেকে বেশি পরিমাণে আমাদের কমন পরীক্ষাতে আসে। ওকে, তো আজকের ক্লাসটা আমরা শুরু করব। প্রত্যেককে বলবো প্রথম থেকে শেষ অবধি ক্লাসটিকে দেখবে, তাহলে অনেক ইনফরমেশন এখানে তোমরা ডেফিনেটলি পাবে। তো চলো আজকে ক্লাসটি শুরু করি। আর ক্লাসের শুরুতেই তোমাদের একটা বিষয় বলে দিই, আমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য বিভিন্ন ইবুক কন্টেন্ট রয়েছে, যেরকম স্ট্যাটিক জিকের কমপ্লিট হ্যান্ড রিটেন নোটস রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর কমপ্লিট নোট রয়েছে এবং জিকে সাজেশন কিং বলে যেটা রয়েছে আমাদের 1550 প্লাস এমসিকিউ উইথ 5000 ওয়ান লাইনার্স। চাইলে সেগুলো তোমরা সংগ্রহ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে নিতে পারো। ওকে, চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, রামপ্রসাদ বিসমিল, প্রফুল্ল চাকি। চারটে অপশন রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে রামপ্রসাদ বিসমিল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন রামপ্রসাদ বিসমিল। এরপরে ডিটেলসে যদি আমরা দেখি, দেখবো যে কাকোরি ট্রেন ষড়যন্ত্র ছিল একটা পলিটিক্যাল রবরি, ঠিক আছে, বা রাজনৈতিক ডাকাতি বলতে পারি আমরা এটাকে। এই ঘটনাটি ঘটেছিল 1925 সালের 9ই আগস্ট। তাহলে কাকোরি ট্রেন ষড়যন্ত্র মামলা কত সালে ঘটেছিল, এটাও পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। 1925 সালের 9ই আগস্ট। নেক্সট দেখো, লখনৌর পাশের শহর কাকোরিতে এটা হয়েছিল। তোমাকে জিজ্ঞেস করতে পারে কাকোরি ট্রেন ষড়যন্ত্র বা কাকোরি ট্রেন ডাকাতি কোথায় হয়েছিল? লখনৌতে হয়েছিল বলতে পারো, বা লখনৌর পাশের শহর কাকোরিতে বলতে পারো, মানে যেটা অপশন থাকবে সেটা পারফেক্টলি তোমাকে চুজ করতে হবে। নেক্সট দেখো, এটি সংগঠিত করেছিল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনে রামপ্রসাদ বিসমিলের নেতৃত্বে। আচ্ছা, এইখানটা একটু নজর দেবে তোমরা। এইভাবে একটা কোয়েশ্চেন হয় যে কাকোরি ট্রেন ষড়যন্ত্রের সাথে কোন সংগঠনটি যুক্ত ছিল নিম্নলিখিত। চারটে সংগঠনের নাম দিল তোমাকে, তোমাকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। উত্তরটি হয়ে যাবে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। দেখো তোমরা কতগুলো কোয়েশ্চেন এখান থেকে পাচ্ছ, কতগুলো অ্যান্সার পাচ্ছ। পরীক্ষাতে যেরকম টাইপের প্রশ্ন আসুক না কেন তুমি ডিল করতে পারবে। আমি ডেফিনেটলি এই ক্লাসগুলো সব কমপ্লিট করো, অবশ্যই পেয়ে যাবে। আচ্ছা দেখো, আসফুল্লাহ খান, রাজেন্দ্র লাহিড়ী, চন্দ্রশেখর আজাদ, সচিন্দ্র বক্সি, কেশব চক্রবর্তী, মমতানাথ গুপ্ত, মুরারিলাল গুপ্ত, মুকুন্দলাল বানওয়ারিলাল দ্বারা সমর্থিত। তাহলে রামপ্রসাদ বিসমিলের নেতৃত্বে বা সমর্থনে কার ছিল? এই সমস্ত ব্যক্তিগণ ছিল। তোমাকে এলিমিনেট করার জন্য নাম দিতে পারে। আচ্ছা, রামপ্রসাদ বিসমিল, ঠাকুর রোশন সিং, রাজেন্দ্রনাথ লাহিড়ী এবং আসফুল্লাহ খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এই ঘটনার কারণে? চারজনকে। একটা হচ্ছে রামপ্রসাদ বিসমিল, 2 নম্বর হচ্ছে ঠাকুর রোশন সিং, 3 নম্বর হচ্ছে রাজেন্দ্রনাথ লাহিড়ী এবং 4 নম্বর হচ্ছে আশফাকুল্লাহ খানকে। বাকি সবাইকে কোথায় পাঠানো হয়েছিল? কালাপানি দ্বীপান্তরে পাঠানো হয়েছিল। কালাপানি কোথায় অবস্থিত এটা নিয়েও কোশ্চেন পরীক্ষাতে আসে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। হয়ে গেল। এরপরে তোমরা প্রথমেই বলো ফার্স্ট কোয়েশ্চেন দেখে কেমন লাগছে, কমেন্টে এক্ষুনি জানাও। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেছিলেন কে? গান্ধীজি, নেতাজি, যতীন দাস, বল্লভভাই প্যাটেল। বেশিরভাগ স্টুডেন্ট কি করবে, চোখ বুঝে অ্যান্সারটা টিক করতে চাইবে মহাত্মা গান্ধীকে, আমি জানি। বাট তোমাদের সঠিক উত্তরটা কোনটা হবে বলো তো? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যতীন দাস। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সব থেকে যদি বেশি অনশন করেছেন তাহলে হচ্ছে যতীন দাস। অপশন সি উইল বি দ্য রাইট আনসার। ডিটেলসে আমরা এখান থেকে দেখে নেব যত ধরনের প্রশ্ন হতে পারে, দেখে নাও প্রত্যেকে। দেখো 1918 সালের মার্চ মাসে আহমেদাবাদ মিল স্ট্রাইক মহাত্মা গান্ধীর প্রথম আমরণ অনশন ছিল। তাহলে মহাত্মা গান্ধীর ফার্স্ট ফার্স্ট মানে প্রথম অনশন কোনটা ছিল? 1918 সালের মার্চ মাসে সংগঠিত আহমেদাবাদ মিল স্ট্রাইক। নেক্সট দেখো, বাঘা যতীনের আসল নাম কি? যতীন্দ্রনাথ মুখার্জি। 1915 সালের 9 সেপ্টেম্বর বাঘা যতীন বুড়িবালামের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন এবং সাথে ছিলেন সমরেন্দ্রনাথ। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী স্মরণ করতে প্রতি বছর 31শে অক্টোবর আমরা জাতীয় ঐক্য দিবস পালন করে থাকি। মানে তোমাদের অপশন গুলোকে আমরা ডিল করার চেষ্টা করছি। চারটে অপশন ছিল না এখানে, সেই চারটে অপশনকে আমরা ডিল করছি। নেক্সট, পরবর্তী প্রশ্নে আমরা যাব। শিবাজীকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেছিলেন কোন মুঘল সম্রাট? বাবর, আকবর, হুমায়ুন, ঔরঙ্গজেব। শিবাজীকে পার্বত্য মুশিক বলেছেন কে? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ঔরঙ্গজেব। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এই ধরনের প্রশ্নগুলোই তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লার্কশিপ এমন একটা এক্সাম, 40টি জিকে থাকে,
যার মধ্যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই মোটামুটি 15 থেকে 16টা কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স বেসড পেয়ে যাবে। বাকি যে কোয়েশ্চেনগুলো থাকবে স্ট্যাটিক জিকে আর এই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স এইগুলো মিক্স আপ করে থাকবে। তো সেই টাইপগুলো তোমাদের এখানে ধরিয়ে দেওয়া হবে এবং যে ক্লাসগুলো আসছে ডেফিনেটলি তোমরা করো, এখান থেকে উপকৃত হয়ে যাবে। আচ্ছা দেখো, 1674 সালে 6ই জুন শিবাজির রাজ্যাভিষেক হয় রায়গড় দুর্গে। এই প্রশ্নটা পরীক্ষাতে আসে শিবাজি সম্পর্কিত। মারাঠা শাসক শিবাজি মহারাজ 1674 সালে 6ই জুন রাজ্যাভিষেক হয়, করোনেশন হয়। ইনি ছিলেন হৈন্দব ধর্মধারক। ডব্লিউবিসিএস বিগত বছর একটা প্রশ্ন এসেছিল, দেখবে তোমরা, কি বলতো, যে নিম্নলিখিত কে হৈন্দব ধর্মধারক ছিল? সঠিক উত্তরটা হবে কে? শিবাজি মহারাজ। শিবাজির প্রথম পত্নী ছিলেন সাইবাই। ওকে, নেক্সট। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য ছোট্ট একটি ঘোষণা। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য স্পেশাল প্র্যাকটিস সেট লঞ্চ করা হয়েছে, যেখানে 4000 এমসিকিউ, 50টি সেট তোমরা পাবে এই ইবুক কন্টেন্টের মাধ্যমে। এখানে রয়েছে 10টি ফুল লেন্থ মক টেস্ট, 40টি স্পিড টেস্ট সাবজেক্ট ওয়াইজ, এবং সব থেকে বড় চমক হলো এখানে 1600 প্লাস ইংলিশ ভোক্যাব রয়েছে। এই মুহূর্তে 70% ডিসকাউন্টে এটি দেওয়া হচ্ছে। যারা নিতে আগ্রহী এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আর এটা হোয়াই ইট ইজ স্পেশাল, স্পেশাল কেন বলা হচ্ছে ডিয়ার স্টুডেন্ট? ক্লার্কশিপ পরীক্ষাকে টার্গেট করেই। দেখো, বাজারে সমস্ত বই রয়েছে, ডেফিনেটলি অনেক ক্লার্কশিপের উপরে প্র্যাকটিস সেট পাবে এবং প্রত্যেকটা বই ভালো, আমি কাউকে খারাপ বলছি না। বাট তোমরা সমস্ত বই থেকে এই আমাদের ইবুক কন্টেন্টটি আলাদা কোথায় হবে জানো? তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য স্পেশালি অনেক অ্যানালাইসিস করে, অনেক রিসার্চ করে এই যে ইবুক কন্টেন্ট স্পেশাল প্র্যাকটিস সেট, এটা কিন্তু লঞ্চ করেছি আমরা। দেখো, পরীক্ষা অনেক রকমের হয় রাজ্য এবং কেন্দ্রের, সমস্ত কোয়েশ্চেন কম্পাইল করে আমি যদি দিয়ে দিই সেটাও ঠিক আছে, বাট আমার অ্যাকুরেসি বেশি আসবে না। আমাকে অ্যাকুরেট জিনিসটা পেতে গেলে অনেক ভালোভাবে আমাকে বিষয়টিকে সাজাতে হয়। তো সেটাই তোমরা এই ইবুকের মাধ্যমে পেয়ে যাবে। হাতে সময় খুব কম রয়েছে, এই মুহূর্তে নিজেকে যাচাই করে নেওয়ার একটা সঠিক পন্থা হচ্ছে এই প্র্যাকটিস সেট। যারা নিতে আগ্রহী ইতিমধ্যে সংগ্রহ করে নাও, পেমেন্ট করার পরে স্ক্রিনশট দিলে সাথে সাথে কিন্তু পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ইতিমধ্যে বহু ছেলে মেয়ে সংগ্রহ করছে, তবে তুমি কেন পিছিয়ে থাকবে? চলো নেক্সট, পরবর্তী প্রশ্নে আবার চলে যায়। নিম্নের কে কাশ্মীরের আকবর নামে পরিচিত ছিলেন? জয়নুল আবদিন, বাদশাহ খান, ফারুক আব্দুল্লাহ, আব্দুল গফফর খান। চারটে আনসারের মধ্যে, অপশনের মধ্যে সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে জয়নুল আবদিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইনি ছিলেন কাশ্মীরের আকবর নামে পরিচিত। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। ডিটেলস আমরা দেখে নেবো এখান থেকে। দেখো, জয়নুল আবদিন ছিলেন কাশ্মীরের অষ্টম সুলতান। কলহনের রাজ তরঙ্গিনী থেকে তার রাজত্বের বিবরণ সম্পর্কে জানা যায়। তিনি কাশ্মীরের হিন্দু সংখ্যালঘুদের উপর জিজিয়া বাতিল করেন এবং সংস্কৃত সাহিত্যের পৃষ্ঠপোষকতা করতেন। তার স্থলাভিষিক্ত হন তার ছেলেকে হাজি খান, যিনি হায়দার খাঁ উপাধি লাভ করেছিলেন। কলহনের রাজতরঙ্গিনী থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়, এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। নেক্সট কোশ্চেন, প্রিয়দর্শিকা কে লিখেছিলেন? অশোক, কলহন, হর্ষবর্ধন, কৌটিল্য। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে প্রিয়দর্শিকা হচ্ছে হর্ষবর্ধনের লেখা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা বেশ কিছু পয়েন্ট দেখবো যেগুলো থেকে কোশ্চেন হয়। দেখো, হর্ষচরিত কার লেখা? বানভট্টের লেখা। রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা। অর্থশাস্ত্র কৌটিল্যের। কিরাতর্জিনাম ভারবি। এইখান থেকে বেশি রিপিট কোশ্চেন হয় এই রাজতরঙ্গিনী থেকে, কলহনের রাজতরঙ্গিনী। ওকে, চলো নেক্সট। শকাব্দের প্রচলন কে করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কনিষ্ক, অশোক নাকি ধর্মপাল? সঠিক উত্তরটি তোমার জন্য হয়ে যাবে 6 নম্বর প্রশ্নের, শকাব্দের প্রচলন করেছিলেন কনিষ্ক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, এইখানে আর একটা হয়, শকাব্দ কত সালে চালু হয়, এটাও কিন্তু আসে। 78 খ্রিস্টাব্দে তিনি শকাব্দের প্রচলন করেন, এটাও কিন্তু পরীক্ষাতে আসে। আচ্ছা, কনিষ্ক সম্পর্কে একটু দেখে নাও। কনিষ্ক টেনিওরটা হচ্ছে 78 to 120, মানে সময়কাল। 78 খ্রিস্টাব্দে তিনি শতাব্দীর বলেছিলেন, শকাব্দ হবে, শকাব্দের প্রচলন করেন। তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন। তিনি বৌদ্ধ পণ্ডিত অশ্বঘোষ, নাগার্জুন এবং বসুমিত্রের পৃষ্ঠপোষক ছিলেন। তার রাজসভায় চরক চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন। কে ছিলেন? চরক চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন। একটু আগে আমরা চরকের কি দেখলাম না, হর্ষচরিত বানভট্টে দেখলাম। ওকে, আচ্ছা, চরকের লেখা চরক সংহিতা, এটা কিন্তু মনে রেখো, ঠিক আছে। চলো নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন। নৌবিদ্রোহ কত সালে সংগঠিত হয়? 1945, 46, 47, 48। চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হবে 1946, 1946 সালে। এখান থেকে আরেকটা প্রশ্ন হয়, নৌবিদ্রোহ কোন জাহাজে হয়েছিল? তো হিমস তলোয়ার নামক জাহাজে, HIMS, এটা মনে রেখো, হিমস তলোয়ার নামক জাহাজে নৌবিদ্রোহ সংগঠিত হয়েছিল। ডিটেলস আমরা দেখবো নৌবিদ্রোহ কেন হয়েছিল, কি কারণে ব্যাপারটা। রয়্যাল ইন্ডিয়ান নেভি বা RIN সম্পর্কে 1946 সালের 18 ফেব্রুয়ারি হিমস তলোয়ারের প্রায় 1100 রয়্যাল ইন্ডিয়ান নেভি রেটিং এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ধর্মঘট শুরু করে। হিমস তলোয়ার ভারতে
কি লিখেছিল তারা? ভারত ছাড়ার জন্য লিখেছিল, দ্যাটস ওয়াই তারা গ্রেপ্তার হয়েছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা অপব্যবহার, এছাড়াও অরুচিকর খাবার ইত্যাদি বিষয়, এছাড়া জাতিগত বৈষম্য, এই সমস্ত কারণের জন্য কি হয়েছিল? নৌ বিদ্রোহ শুরু হয়েছিল। চলো নেক্সট, স্কাই রিভার নামে কোন নদী পরিচিত? গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, কাবেরী। মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে দাও। সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীর উপর কি রয়েছে? আসামের ব্রহ্মপুত্র নদীর উপর রয়েছে পৃথিবীর সব থেকে বড় নদী দ্বীপ রয়েছে, নাম কি? মাজুলি নদী দ্বীপ। ওকে, ব্রহ্মপুত্র নদীর উপর। এখানে ডিটেলসে আমরা অনেকগুলো পয়েন্ট দেখবো যেগুলো ইম্পর্টেন্ট। দেখো, আসাম রাজ্যকে বলা হয় রেড রিভার এবং নীল পাহাড়ের দেশ, ব্লু মাউন্টেনের দেশ, কারণ সেখানে জিওফিজিক্যাল কন্ডিশনটা সেরকম। ভারতের মেঘালয়ের জয়ন্তিয়া পার্বত্য জেলায় লুখা নদী, নামটা মনে রেখো কি? লুখা নদী তার নীল রঙের জন্য বিখ্যাত, অর্থাৎ আমি বলতে চাইছি ব্লু রিভার। ঠিক আছে, আমি বলতে চাইছি ব্লু রিভার অফ ইন্ডিয়া। আচ্ছা, হোয়াংহো নদীকে পিত নদী, যা ইংলিশে হলুদ ইয়েলো রিভার বলা হয় থাকে, এটাও কিন্তু পরীক্ষাতে আসে ভাই। ঠিক আছে, আচ্ছা, ব্রহ্মপুত্র নদীকে ভারতের রেড রিভারও বলা হয় থাকে অফেন। তো এই যে পয়েন্টগুলো দিচ্ছি তোমাদের জন্য, কেউ কিন্তু এড়িয়ে যেও না। ক্লাসটা লেন্দি হোক, মন দিয়ে ধৈর্য ধরে দেখো, তবেই তো তুমি সাকসেসটা পাবে। একটা এত বড় তুমি সরকারি পদে চাকরি করতে যাচ্ছ, গভর্নমেন্টের জব, ডেফিনেটলি তোমাকে একটু ধৈর্যবান হতে হবে, এবং অবশ্যই তোমরা প্রত্যেকেই, আমি জানি সেটা তোমাদের মধ্যে রয়েছে, না হলে এই ক্লাসটা কিন্তু এখনো পর্যন্ত আসতে না। চলো, আর হ্যাঁ, ক্লাসটা যদি ভালো লাগছে লাইক করো, এবং চ্যানেলটিতে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপটায় যুক্ত থেকো, সমস্ত আপডেট পেয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ক্লিক করে জয়েন হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, কোন জলপ্রপাতের আরেক নাম মহাত্মা গান্ধী জলপ্রপাত? বলো, মহাত্মা গান্ধী জলপ্রপাত কোন জলপ্রপাতকে বলা হয়? গের সোপ্পা জলপ্রপাতকে মহাত্মা গান্ধী জলপ্রপাত বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসে আমরা দেখে নেবো এখানটায়। দেখো, জলপ্রপাত সম্পর্কে, কুঞ্চিকল জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাত। তোমরা অনেকেই হয়তো যোগ জলপ্রপাত করতে চাইবে, বাট সেটা অনেক যুগের আগের কথা। নতুন আসো, জিওগ্রাফি মানে ডাইনামিক সাবজেক্ট, তো এখানে তোমাকে নতুন আপডেটেড জিনিস জানতে হবে। ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে 455 মিটার উচ্চতা বিশিষ্ট বরাহি নদীর উপর কর্ণাটক রাজ্যে রয়েছে, সেটা হচ্ছে কুঞ্চিকল ওয়াটারফল। এটাই হচ্ছে বর্তমানে ভারতের উচ্চতম জলপ্রপাত। বাট এই যুগটাও শেষ হয়েছে। কি শেষ হয়েছে স্যার? প্রথমটা জিজ্ঞেস না করে তোমাকে দ্বিতীয়টা জিজ্ঞেস করতে পারে। দ্বিতীয় মানে ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত কোনটি, এইভাবেও তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেটাও তুমি দেখে নাও। দেখো, এখানটা আমরা দেখে নেব যে বারাহি পানি জলপ্রপাত, কি বললাম? বারাহি পানি জলপ্রপাত ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত নামে পরিচিত, যেটার হাইট হচ্ছে 399 মিটার। এটা রয়েছে উড়িষ্যার বুদ্ধ বালঙ্গ নদীর উপরে। 310 মিটার উচ্চতা বিশিষ্ট দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর উপর রয়েছে, এটাও পরীক্ষাতে প্রশ্ন আসে। দুধসাগর ওয়াটারফল কোন নদীর উপর রয়েছে? মান্ডবী নদীর উপর রয়েছে। কোথায় রয়েছে? কর্ণাটক এবং গোয়া রাজ্যের মধ্যে রয়েছে। আচ্ছা, কিনরেম জলপ্রপাত একটা ইউনিক ওয়াটারফল অফ ইন্ডিয়া, 305 মিটার উচ্চতা বিশিষ্ট। কোথায় রয়েছে? মেঘালয় রাজ্যে রয়েছে। নেক্সট দেখো, মিনমুট্টি জলপ্রপাত, এটা 300 মিটার উচ্চতা বিশিষ্ট, কেরল রাজ্যে রয়েছে মিনমুট্টি জলপ্রপাত। এই ধরনের তোমাদের নামগুলো কিন্তু পরীক্ষাতে রিপিট হয়। ঠিক আছে, আচ্ছা, অ্যাঞ্জেল জলপ্রপাতকে ভেনিজুয়েলার সাল্টো অ্যাঞ্জেল বলা হয়, যার উচ্চতা হচ্ছে 979 মিটার এবং 3212 ফুট উচ্চতা বিশিষ্ট। এখানে আরেকটা বিষয় আমার জলপ্রপাত সম্পর্কে মনে আসছে, ভারতের নায়াগ্রা বলা হয় কোন জলপ্রপাতকে? কোশ্চেনটি বারবার আসে, প্রত্যেকে লিখে নিতে পারো। চিত্রকূট জলপ্রপাত, ইন্দ্রাবতী নদীর উপর চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়, যেটা ছত্তিশগড় রাজ্যে রয়েছে। ওকে, হয়ে গেল আমার এই কোশ্চেনটা। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? একাঙ্কাগুয়া, মাউন্ট ব্ল্যাক, নর্দওয়ান পর্বত, মাউন্ট এলবার্ট। আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট ব্ল্যাক। আল্পস মাউন্ট ব্ল্যাক, নামটা মনে রেখো, আমার পাশাপাশি বলবে, বারবার ক্লাসটা দেখো। দেখো, অপশন বি হবে সঠিক উত্তর। তোমাদের আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট ব্ল্যাক। ওয়ার্ল্ড জিওগ্রাফির কোশ্চেন কিন্তু পিএসসি এক্সামে আসে, সেটা তোমরা মিসলেনিয়াস পরীক্ষা দিয়েও কিন্তু বুঝে গিয়েছো। নেক্সট আমরা দেখে নেবো ডিটেলসে। এখানে দেখো, আন্দিজ পর্বতমালার সর্বোচ্চ বিন্দু কি? মাউন্ট একাঙ্কাগুয়া। কি বললাম? মাউন্ট একাঙ্কাগুয়া, আন্দিজ একাঙ্কাগুয়া, নামটা এইভাবে রিলেট করো। রকি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলবার্ট। রকি, মাউন্ট এলবার্ট। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ, এটা নিশ্চয়ই মুখস্থ করাতে হবে না, মাউন্ট এভারেস্ট, বাট উচ্চতাটা মনে রেখো একদম অ্যাকুরেটলি, 8848.86 মিটার। আচ্ছা, ইউরাল পর্বতের শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? নর্দয়ান পর্বত, এটাও পরীক্ষাতে আসতে পারে। ওকে, চলো নেক্সট, হিমবাহ সৃষ্টি উপত্যকার আকৃতি কেমন হয়? মানে হিমবাহ দ্বারা গঠিত যে সমস্ত উপত্যকাগুলো হয়, সেগুলোর আকৃতি কি রকম শেপের হয়? ভি আকৃতি, ইউ আকৃতি, এ আকৃতি, নাকি এস আকৃতি? দেখো, প্রথমের যে অপশনটা রয়েছে আমরা এলিমিনেট করতে পারবো, কারণ আমরা ক্লাস 10এই হয়তো কম বেশি পড়েছো বা ভুলেও গিয়েছো, আমি মনে করে দিচ্ছি। ভি আকৃতির উপত্যকা রিভারের ক্ষেত্রে হয়, নদীর ক্ষেত্রে। নদী ক্ষয় কার্যের ফলে যখন প্রবাহ পথে ক্ষয় করছে,
তখন প্রচুর পরিমাণে যৌবন পর্যায়ে ডাউন কাটিং হয়, ঠিক আছে। সেই ডাউন কাটিং এর জন্য নদীর যে উপত্যকার আকৃতি ভি আকৃতির হয়ে থাকে, এটা হয়। তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে এখানে অপশন ইউ, মানে অপশন বি ইউ আকৃতির হয়। হিমবাহ সৃষ্ট উপত্যকার আকৃতি হচ্ছে ইউ আকৃতির হয়, অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। এইখান থেকে খুব ভালোভাবে তোমরা দেখবে অনেকগুলো ভূমিরূপ সংক্রান্ত প্রশ্ন হয়, হিমবাহ, নদী, বায়ু। তো পুরো লিস্টটা আমি তোমাদের মনে করিয়ে দেবো, অবশ্যই পুরোটা ভালো করে দেখে নাও। এখানটায় দেখো, ইউ আকৃতির উপত্যকাগুলি যাকে ট্রফ ভ্যালি বা হিমবাহ খাত বলা হয়, সেগুলো হচ্ছে হিমবাহের প্রক্রিয়ার দ্বারা গঠিত। নদী ক্ষয়কার্যের ফলে সৃষ্ট কিছু ভূমিরূপ তোমাদের বললাম, ভি আকৃতির হয়, আই আকৃতির হয়, গিরিখাত হয়, আবদ্ধ শৈলচিরা, জলপ্রপাত, মন্থকূপ, এগুলো হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে হয়। নদীর সঞ্চয় কার্যের ফলে কিছু ভূমিরূপ তোমাকে এলিমিনেট করার জন্য অপশন দিতে পারে চারটে: পলল শাখা, প্লাবন ভূমি, নদীর মধ্যবর্তী চর, স্বাভাবিক বাঁধ বা যাকে আমরা ইংলিশে লিভি বলে থাকি, বেনিস দৃশ্য নদী, মিয়েন্ডার বা নদীবাঁক, ইয়াজু নদী। তো এইগুলো হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এরপরে আমরা দেখব হিমবাহের সঞ্চয় কার্যের ফলে, হিমবাহের ক্ষয় কার্যের ফলে কি কি ভূমিরূপ রয়েছে। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গ্রাবরেখা, ড্রামলিন, বোল্ডার ক্লে, ইরাটিক হচ্ছে এগুলো। হিমবাহের ক্ষয় কার্যের ফলে হিমবাহ উপত্যকা, করি বা সার্ক, এরিটি, পিরামিড চূড়া, হিমশিঁড়ি, ক্রিভার্স, ঝুলন্ত উপত্যকা যাকে আমরা হ্যাঙ্গিং বলে থাকি, হ্যাঙ্গিং ভ্যালি, তো এটা ইংলিশ নামও দিয়ে দেয়, ক্র্যাগ অ্যান্ড টেল, রসে মোতানো, এগুলো হচ্ছে হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট অন্যান্য ভূমিরূপ। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট কিছু ভূমিরূপ, যেরকম অপসারণ গর্ত, ব্লো আউট, ওয়েসিস, ভেন্টিক্যাফট, ডেকান্টার, জিউগেন, এই জিউগেনটা পরীক্ষায় আসতে পারে, ইয়ারদাং, মেসা, বিউট, ইনসেলবার্জ, মোস্ট ইম্পর্টেন্ট ইনসেলবার্জ, মাশরুম এবং নিডলস, এগুলো হচ্ছে বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। আর একটা সঞ্চয় কার্যের ফলে বারখান বালিয়াড়ি গঠিত হয়, এরকম অর্ধচন্দ্রাকার, ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষাতে আসে। চলো নেক্সট, কি ক্লাসটা প্রত্যেকের ভালো লাগছে তো? কমেন্টে একটু জানাও দেখি কার কার ভালো লাগছে, আর হ্যাঁ, যার ভালো লাগছে না সেও কিন্তু জানাবে। 12 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? কাংটো হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ, মিলাম হিমবাহ, সিয়াচেন হিমবাহ। তো ভারতের বৃহত্তম হিমবাহ হলো সিয়াচেন হিমবাহ ইজ দা কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। ডিটেলসে আমরা হিমবাহ সম্পর্কে দেখব, ভারতের এবং কিছু যদি পৃথিবীর রয়েছে। সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত প্রথমে জানো, এটি লাদাখে অবস্থিত। কাংটো হিমবাহ অরুণাচল প্রদেশে অবস্থিত। আচ্ছা, সিয়াচেন গ্লেসিয়ারটা কোন মাউন্টেন রেঞ্জে অবস্থিত এটাও জেনে নাও তো তুমি, কারাকোরাম রেঞ্জে অবস্থিত। এটা নিয়েও কিন্তু পরীক্ষায় বিগত বছরে প্রশ্ন এসেছে। মিলাম হিমবাহ এটা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। তোমাদের এখান থেকে যেভাবে প্রশ্নটা ফর্ম হয় সেটা হচ্ছে অমুক হিমবাহটা কোন রাজ্যে রয়েছে, বেশিরভাগ কোশ্চেনটা সিয়াচেন টেকায় নিয়েই টানাপোড়েন করে, ঠিক আছে। গঙ্গোত্রী হিমবাহ উত্তরাখণ্ডে রয়েছে, কারণ তোমরা প্রত্যেকেই জানো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে কি উৎপন্ন হয়েছে, গঙ্গা নদী ভারতের দীর্ঘতম 2525 কিলোমিটার লেন্থ বিশিষ্ট। ওকে, পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম ল্যাম্বার্ট হিমবাহ। বললাম না তোমাদের, ভারতের পাশাপাশি তোমাদের ওয়ার্ল্ডের কিছু থাকলে দেবো আমি এখানে। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে ল্যাম্বার্ট হিমবাহ। পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি? গ্রিনল্যান্ডের জেকোভসাবো ইসব্রো। আচ্ছা, এইখানটায় মনে রাখবে লেটেস্ট এই আপডেটেড জিনিসটা তোমাদের পরীক্ষাতে আসছে, ওয়ার্ল্ডের ফার্স্টেস্ট হিমবাহ, ঠিক আছে। পৃথিবীর দ্রুত হিমবাহের নাম কি? গ্রিনল্যান্ডের জ্যাকোবসাবো ইসব্রো। আচ্ছা, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আমরা অলরেডি দেখে নিয়েছি, গ্রাবরেখা, কেম, এসকার, ড্রামলিন। আচ্ছা, ক্ষয় কার্যের ফলে ভূমিরূপ প্রত্যেকে দেখে নিয়েছো, তো এগুলো আর না দেখলেও চলবে, বা দেখে নাও তোমরা একবার। চলো নেক্সট কোশ্চেন, মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি কত কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে বলো? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে মেরু অঞ্চলের ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি হয়ে থাকে 8 কিলোমিটার, অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। পরবর্তী ডিটেলসে আমরা দেখে নেব, দেখো বায়ুমণ্ডলের শতকরা গ্যাসের পরিমাণটা, এইটা নিয়েও কোশ্চেন হয়। বায়ুমণ্ডলে সবথেকে বেশি প্রেজেন্স অফ গ্যাস যদি দেখি, মোস্ট অ্যাবান্ডেন্ট গ্যাস, তাহলে আমরা দেখবো নাইট্রোজেন, অর্থাৎ সবথেকে বেশি রয়েছে নাইট্রোজেন। কত শতাংশ স্যার? 78.084%। আচ্ছা, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট গ্যাস, যেটা হচ্ছে 20.94%। নাইট্রোজেন হলো বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদান। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে আমরা ট্রপোপোজ বলি। ট্রপোপোজ কোন স্তরটাকে বলা হয় তোমাকে জিজ্ঞেস করতে পারে। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুর মেঘ, ঝড়ঝঞ্ঝা ইত্যাদি সৃষ্টি হয়। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর দেখা যায়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে হয়, ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে লক্ষ্য করা যায়? সঠিক উত্তরটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার। উচ্চতা অনুসারে বায়ুর তাপমাত্রার স্বাভাবিক হ্রাস বৃদ্ধিকে আমরা, হ্রাসকে কি বলে থাকি? নরমাল
ল্যাপস রেট বা স্বাভাবিক হ্রাস হার, যেটার মান হচ্ছে 6.4 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি। ওকে, চলো নেক্সট। দুটি মুখ্য বা গৌণ জোয়ার এর মধ্যে সময়ের ব্যবধানটা কত? 24 ঘন্টা, 24 ঘন্টা 48 মিনিট, 24 ঘন্টা 52 মিনিট, নাকি 60 মিনিট? তো সঠিক উত্তরটা হবে 24 ঘন্টা 52 মিনিট। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দুটি মুখ্য বা গৌণ জোয়ারের মধ্যে সময়ের যে ব্যবধান সেটা হচ্ছে 24 ঘন্টা 52 মিনিট হবে সঠিক উত্তর। ওকে, চলো ডিটেলস এখানটায় দেখবে খুব ভালো করে, কারণ বিগত বছর এখান থেকে প্রশ্ন তোমাদের এসেছে। পৃথিবীর আবর্তন গতি এবং পৃথিবীর উপর চাঁদ ও সূর্য অর্থাৎ চন্দ্র সূর্যের আকর্ষণজনিত বলের কারণেই কিন্তু জোয়ার ভাটার সৃষ্টি হয়। এটা বেসিক থিওরিটিক্যাল কনসেপ্ট গেল আমার। চন্দ্রের আকর্ষণে পৃথিবীতে যে জোয়ার হয় তাকে আমরা চান্দ্র জোয়ার বা চন্দ্র জোয়ার বলে থাকি। সূর্যের আকর্ষণে পৃথিবীতে যে জোয়ার হয় তাকে আমরা সৌর জোয়ার বলি। কোন স্থানে একটি জোয়ার একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান পরীক্ষাতে আসেই আসে 6 ঘন্টা 1 মিনিট। কি বললাম? কোন স্থানে একটি জোয়ার আর একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধানটা কত? 6 ঘন্টা 1 মিনিট। কোন স্থানে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? 12 ঘন্টা 26 মিনিট। পৃথিবীতে একটি স্থানে দিনে দুবার জোয়ার এবং দুবার ভাটা হয়। এটাও কিন্তু মনে রেখো, তোমাকে কোশ্চেন এখান থেকে এমসিকিউ আকারে দিয়ে দিতেই পারে। আচ্ছা নেক্সট দেখো, অমাবস্যা ও পূর্ণিমার দিনে ভরা কটাল হয়ে থাকে। হয়ে গেল। তাহলে কতগুলো ইনফরমেশন তুমি এখানে পেলে বলো। ক্লাসটা ভালো লাগছে তো? একটা লাইক করে দাও, কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে লাইক করা যাবে ইউটিউবে ক্লাসটায়, ঠিক আছে? আর তোমরা যদি ইবুক কন্টেন্ট নিতে চাও, তোমাদের যে পিএসসি ক্লাসে ওরিয়েন্টেড, এক্ষুনি শুরু করে দাও। কারণ সিরিয়াস স্টুডেন্ট হলে পড়াশোনাটা আজ থেকেই শুরু করো। পরীক্ষার দুদিন আগে নোট নিয়ে পড়ে বা না পড়ে পরীক্ষায় বসার থেকে আমার মনে হয় পরীক্ষায় না দেওয়াটাই বেটার। আর ইফ ইউ আর এ সিরিয়াস স্টুডেন্ট, তোমার চাকরিটা দরকার, ঠিক আছে, তাহলে আর কিছু বলবো না, পড়াশোনাটা এক্ষুনি শুরু করো। মনে হলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এখানে যোগাযোগ করো, নোট সংগ্রহ করতে পারো। চলো নেক্সট, পৃথিবীর সর্বোচ্চ হ্রদের নাম কি? বৈকাল, টিটিকাকা, মরুসাগর, নাকি সুপিরিয়র? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে টিটিকাকা। পৃথিবীর সর্বোচ্চ হ্রদের নাম কি বললাম? সর্বোচ্চ হ্রদ, হাইয়েস্ট লেক অফ ওয়ার্ল্ড, টিটিকাকা। ডিটেলস আমরা এখানে দেখবো। দেখো, পৃথিবীর সর্বোচ্চ হ্রদ হলো দক্ষিণ আমেরিকার টিটিকাকা। পৃথিবীর সর্বনিম্ন হ্রদ জর্ডন ইসরায়েলের সীমান্তে মরুসাগর। পৃথিবীর গভীরতম হ্রদের নাম রাশিয়ার বৈকাল। পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদের নাম আমেরিকার সুপেরিয়র। পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কাস্পিয়ান সাগর। চলো নেক্সট, জীবন বিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? এই প্রশ্নটা তোমাদের রিসেন্টলি মিসলেনিয়াস পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তরটা হবে এন্টামোলজি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে অনেকগুলো কোশ্চেন হয় অপশনগুলো থেকে, তো প্রত্যেকটা পয়েন্ট আমি ডিসকাস করে দিচ্ছি। দেখো, বংশগতিবিদ্যার জনক বলা হয় কাকে? গ্রেগর জোহান ম্যান্ডেলকে। ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? পরীক্ষাতে প্রশ্ন হয়। জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল, 1869 খ্রিস্টাব্দে। অ্যান্টন ভন লিউয়েনহুককে বলা হয় মাইক্রোবায়োলজি বা অণুজীব বিজ্ঞানের জনক। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট রে ভাই, ক্লাসটা ভালো লাগা উচিত কিন্তু। চলো নেক্সট, ইস্ট কোন কিংডমের অন্তর্গত? ইস্ট মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, নাকি প্লান্টি? তো এই টাইপের তোমাদের ক্লাসিফিকেশন অফ কিংডম এখান থেকে কোশ্চেন হয়। সঠিক উত্তরটা হবে ফানজাই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাব, আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে? হুক, বয়েল, স্নেল, ওয়েসিক। এখানে উত্তরটা অনেকে করতে যাবে হুক, কেউ করতে যাবে বয়েল, বা সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশন সি, স্নেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী স্নেল। ডিটেলস আমরা এখানটা অনেকগুলো বিষয় দেখব। দেখো, স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমন রমন এফেক্টের আবিষ্কার করেন। এক্স রে কে আবিষ্কার করেন? রন্টজেন আবিষ্কার করেন এক্স রে। মাইক্রোস্কোপ আবিষ্কার করেন কি? মাইক্রোস্কোপের আবিষ্কর্তা হলেন দুজন ব্যক্তি, একটা হচ্ছে হ্যান্স এবং একটা হচ্ছে জাকারিয়াস জ্যানসেনকে। আচ্ছা, ধূলিকণার দ্বারা আলোর বিক্ষেপণ হলে আকাশের নীল রঙের জন্য দায়ী, মানে আকাশটা ব্লু দেখায় কেন? এটা নিয়েও কিন্তু কোশ্চেন হয়, ঠিক আছে? চলো, যেহেতু আলো এসছে তাই এখান থেকে মোস্ট প্রবাবল যে সমস্ত কোয়েশ্চেন্স গুলো হতে পারে সেগুলো দিলাম। পরবর্তী প্রশ্ন, কোন বস্তু যদি সরল রেখা বরাবর গতিশীল হয় তাহলে তার গতিকে কি বলে? ও স্যার কি দিচ্ছেন সায়েন্সের ফিজিক্সের কোশ্চেন গুলো, কোনো চাপের কারণ নেই, সিম্পলি বুঝিয়ে দিচ্ছি। দেখো, কোন বস্তু যদি সরল রেখা বরাবর গতিশীল হয়, কি বলেছে? সরল রেখা। ধরো এটা একটা সরল রেখা, তাই তো? লাইনটা যদি সোজা হলো না, বাট সরল রেখা ধরে নাও। এখান দিয়ে একটা গাড়ি যাচ্ছে, তাই না? যদি এই বরাবর কোন একটা কার বা গাড়ি মানে যেতে থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? লিনিয়ার বা রৈখিক গতি বলবো। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার গতিকে আমরা রৈখিক গতি বলবো। তাহলে অপশন সি হলো সঠিক উত্তর। আরো অনেকগুলো অপশন রয়েছে, দেখো, ঘূর্ণন গতি, স্পন্দন গতি, পর্যাবৃত্ত গতি। তিনটেরই উদাহরণ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, প্রত্যেকে একবার দেখে না হয়ে যাবে।
স্পন্দন গতির উদাহরণ কি? সরল দোলকের গতি, কম্পনশীল সুরশলাকা, গিটারের তারের গতি। আমি এই যে উদাহরণটা দিলাম কেন, এখানে কোনো তো কারণ রয়েছে। এই যে গিটারের গতি তোমাদের এটা কোন টাইপের গতি বিগত বছরে জিজ্ঞেস করেছে বা তোমাদের পরীক্ষা জিজ্ঞেস করতেই পারে এখানে। তাহলে এটা হচ্ছে স্পন্দন গতির উদাহরণ। কঠিন বস্তু সময়ের অভ্যন্তরে পরমাণু স্পন্দিত হওয়া, এটাও কিন্তু স্পন্দন গতির উদাহরণ। তাহলে নেক্সট যে দুটো রয়েছে ঘূর্ণন গতি আর আরেকটা যেটা রয়েছে সেটাও আমাকে দেখিয়ে দিন, পর্যাবৃত্ত গতি। তাহলে ঘূর্ণন গতির উদাহরণ প্রত্যেকেই কম বেশি জানো, তোমার মাথার উপরে ফ্যানটা ঘুরছে, সিলিং ফ্যান, সেটা হয়ে যাবে সব থেকে বেস্ট এক্সাম্পল। ওকে, এছাড়াও পৃথিবীর আহ্নিক গতি, ঘূর্ণায়মান চাকার গতি, চলন্ত পাখার ব্লেডের গতি, সিলিং ফ্যানের ঘূর্ণন, কুমোরের চাকা, মেলায় একটি দৈত্যাকার চাকা মানে কোনটা? নাগরদোলা, ওই যে বড় বড় গুলো চড়তে যেগুলো ছোটবেলায়, এখন অনেকে চড়তো। হেলিকপ্টারের ব্লেড, বিনোদন পার্কে ফেরিস হুইলের গতি, এগুলো হচ্ছে সব ঘূর্ণন গতির উদাহরণ। ডে টু ডে লাইফের এক্সাম্পল তোমাদের জেনারেল সায়েন্স থেকে। নেক্সট আমরা দেখব পর্যাবৃত্ত গতির উদাহরণ। ঘড়ির কাঁটার গতি, বৈদ্যুতিক পাখার গতি, সাইকেলের চাকার গতি, সূর্যের চারপাশে গ্রহের গতি, একটি উলম্ব স্প্রিং এর গতি, তরঙ্গের উপরিস্থ কোনো কণার গতি, এগুলো হচ্ছে পর্যাবৃত্ত গতির উদাহরণ। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। ঘর্ষণ বল ও টান বল দিক পরস্পর কি হয়? সমমুখী, বিপরীতমুখী, লম্বালম্বী নাকি সম্পর্কিত নয়? তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে ঘর্ষণ বল ও টান হচ্ছে বিপরীতমুখী হয়ে থাকে। ঘর্ষণ বল ও টান বিপরীতমুখী হয়ে থাকে। ওকে, চলো নেক্সট। ভারতে প্যারিস কাকে বলা হয়? জয়পুর, সিমলা, শ্রীনগর নাকি নাগপুরকে? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের প্যারিস বলা হয় জয়পুরকে। তোমরা এতদিন জেনে এসছো জয়পুরকে তো স্যার পিঙ্ক সিটি বলা হয়, পিঙ্ক পিঙ্ক, তাই না? তো এক্ষেত্রে জয়পুরকে কিন্তু প্যারিসেও বলা হয়ে থাকে ভারতের, এটাও জেনে নাও আজ থেকে। ডিটেলসে আমরা অনেকগুলো নাম দেখবো, যেরকম সিটি অফ প্যালেস কলকাতা, মুক্তার শহর হায়দ্রাবাদ, গোলাপি শহর বা ভারতের প্যারিস জয়পুর, উদ্যান নগরী বেঙ্গালুরু, উৎসবের শহর মাদুরাই, হাওড়া শহরকে ভারতের শেফিল্ড, এই শহরকে ভারতের গ্লাসগো বলা হয়ে থাকে, মানে হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয়। কমলা লেবুর শহর নাগপুরকে। আচ্ছা, আরো দেখে নাও। ভারতের শস্য ভান্ডার থাঞ্জাভুর, ভারতের রুড়ো দুর্গাপুরকে, ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদকে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর শহরকে, মুম্বাই শহর স্বপ্নের শহর নামে পরিচিত ড্রিম সিটি অফ ইন্ডিয়া কলকাতা, আনন্দের নগরী ইংলিশে যাকে সিটি অফ জয় বলা হয় সুরাট ভারতের ডায়মন্ড সিটি নামে পরিচিত। তাহলে কতগুলো জিনিস তুমি শিখতে পারলে এখান থেকে বলো? এখনো কোয়েশ্চেন রয়েছে, কি বলেছি প্রথমে 40টা কোয়েশ্চেন উইথ এক্সপ্লেনেশন। ক্লাস তো ভালো লাগবেই ভাই। চলো নেক্সট। সানা কোন দেশের রাজধানী? মায়ানমার, ওমান, ইয়েমেন, ইসরায়েল। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে ইয়েমেন ইজ দা কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে সঠিক উত্তর। ডিটেলসে আমরা বিভিন্ন কান্ট্রি ক্যাপিটাল দেখে নেব। দেখো, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, কম্বোডিয়ার রাজধানী নমপেন, মালয়েশিয়ার কুয়ালালামপুর, ফিলিপাইনের ম্যানিলা, এটা পরীক্ষাতে অনেকবার আসে, মায়ানমারের নেপিডিও, সিরিয়ার দামাস্কাস, ইয়েমেনের সানা। আরো রয়েছে ওমানের মাস্কাট, প্রত্যেকে মনে রেখো নামটা, পরীক্ষায় আসতে পারে। ইসরায়েল জেরুজালেম মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকে মনে রাখবে, কারণ রিসেন্টলি ইসরায়েল ইরান এগুলো কিসেতে রয়েছে? নিউজে রয়েছে। লেবানন মনে রাখবে, লেবাননের বৈরুত, কাজাখস্তান নূর সুলতান, তুর্কমেনিস্তান আশকাবাদ। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। কর্ণাটকে অবস্থিত মুরুদেশ্বরা মন্দিরটি ড্যাশ পাহাড়ের উপর নির্মিত এবং 3 দিক থেকে আরব সাগর দ্বারা বেষ্টিত। কি জটিল প্রশ্ন, তাই না? সঠিক উত্তরটি হবে কান্দুকা। কান্দুকা পাহাড়ের উপর নির্মিত কি মন্দির? মুরুদেশ্বরা মন্দির। তুমি এখান থেকে এই প্রশ্নটাও পেতে পারো, মুরুদেশ্বরা মন্দির কোথায় অবস্থিত? কর্ণাটক রাজ্যে। ইন্ডিয়ান আর্ট এন্ড কালচার থেকে এই টাইপের কোশ্চেন গুলো আসতেই পারে তোমাদের। নেক্সট আমরা দেখে নেব মাদুরাইতে অবস্থিত মীনাক্ষী মন্দির, এটা হচ্ছে মীনাক্ষী আম্মাম মন্দির, কোথায় রয়েছে? তামিলনাড়ু। অন্যতম একটা বিখ্যাত শিব মন্দির। উড়িষ্যাতে কি রয়েছে? ভগবান জগন্নাথ দেবের মন্দির, পুরীর রথ, তাই না? তিরুবনন্তপুরমে অবস্থিত শ্রী পদ্মনাভস্বামী মন্দির, কেরলের সব থেকে বিখ্যাত মন্দির। রিসেন্টলি অন্ধ্রপ্রদেশের কোন মন্দিরে প্রসাদে গরুর চর্বি বা কিছু জাতীয় একটা পাওয়া গিয়েছে? তো সেটা আমাকে একটু প্লিজ তোমরা জানিও কমেন্টে। চলো নেক্সট। আনন্দ সিং শ্যাম এবং ধানাইয়া বাই নিম্নলিখিত কোন আর্ট ফর্মের সাথে যুক্ত? নিম্নলিখিত কোন আর্ট ফর্মের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হবে গণ চিত্রকলা। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, এয়ার ব্যাগ কে আবিষ্কার করেন? এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়, তোমাদের বলে দেবো প্রত্যেকটা। ওকে,
ধৈর্য ধরো। এয়ারব্যাগ আবিষ্কার করেন অ্যাসেন জর্ডানফ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসে আমরা দেখব বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব কে আবিষ্কার করেন, প্ল্যাঙ্ক আবিষ্কার করেন। সৌরজগৎ কে আবিষ্কার করেন, পরীক্ষাতে বহুবার আসে, মোস্ট ইম্পর্টেন্ট, কোপারনিকাস। এরোপ্লেন কে আবিষ্কার করেন, রাইট ব্রাদার, অরভিল রাইট এবং উইলবার রাইট। গাড়ির নিরাপত্তার জন্য ব্যবহৃত এয়ার ব্যাগে থাকে কি, একটা তো নাইট্রোজেন গ্যাস তোমাদের থাকেই, বাট আর একটা জিনিস থাকে, কি বলতো, সোডিয়াম অ্যাজাইড। এটা আমি যখন একটা আইআইটি এক্সাম দিয়েছিলাম সেইখানে এই প্রশ্নটা পেয়েছিলাম, বাট তোমাদের কম্পিটিটিভ এক্সামে ডেফিনেটলি আসবে, ঠিক আছে। সোডিয়াম অ্যাজাইড কোথায় থাকে, গাড়ির নিরাপত্তার জন্য এয়ার ব্যাগে থাকে কি, সোডিয়াম অ্যাজাইড। পরবর্তী প্রশ্ন, আমেরিকার কোন ব্যক্তি প্রথম নোবেল শান্তি পুরস্কার পান? সঠিক উত্তরটা হবে থিওডোর রুজভেল্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। ডিটেলসে আমরা নোবেল পুরস্কার সম্পর্কে দেখব। ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তথা এশিয়ারও প্রথম তিনি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপক রবীন্দ্রনাথ ঠাকুর 1913। নেক্সট, নোবেল পুরস্কার কোন কোন ফিল্ডে দেওয়া হয়? 5টে ফিল্ডে দেওয়া হয়, পদার্থবিদ্যা, রসায়ন, শরীরবিদ্যা বা মেডিসিন, সাহিত্য, শান্তি এবং অর্থনীতি। 5টে দেওয়া হতো, 6টিতে এখন দেওয়া হয়। অর্থনীতিতে প্রথম দিকে দেওয়া হতো না, পরবর্তী ক্ষেত্রে দেওয়া শুরু হয়। কোন সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে তুমি এটা হোমওয়ার্ক হিসাবে আমাকে জানাবে, ঠিক আছে প্রত্যেকে। তো 6টি ফিল্ডে বর্তমানে নোবেল পুরস্কার দেওয়া হয়। আরো দেখে নেব, দেখো ভারতের 9জন বিশিষ্ট ব্যক্তি নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছেন, তাদের লিস্ট একটু বলে দিন স্যার। ডেফিনেটলি বলে দিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর 1913, সিভি রমন 1930, মাদার টেরেসা, সিভি রমন রামান এফেক্টের জন্য, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য, মাদার টেরেসা 1979 সালে শান্তির জন্য, অমর্ত্য সেন ইকোনমিক্সে 1998 সালে, কৈলাস সত্যার্থী, আচ্ছা হরগোবিন্দ খুরানা কৈলাস সত্যার্থী 2014 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন না সাহিত্যে, বলো কোনটা হবে? এটা তোমরা আমাকে জানিও, এটা কিন্তু শান্তিতেই হবে। হরগোবিন্দ খুরানা 1968, সুব্রমণ্যম চন্দ্রশেখর, ভেঙ্কি রামকৃষ্ণন এবং অভিজিৎ ব্যানার্জি 2019 পেয়েছেন নোবেল পুরস্কার ইকোনমিক্সে। এরপরে আমরা দেখে নেব একটা রিসেন্ট কোয়েশ্চেন এসেছে, যে কোয়েশ্চেনটা আমি অনেকবার করিয়েছি, আমাদের জিকে যে সাজেশন বুকটা রয়েছে সেখানেও রয়েছে। ম্যারি কুরি হলেন প্রথম মহিলা যিনি দুবার কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন, দুবার। এই প্রশ্নটা পরীক্ষাতে আসে। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে ইবুকের জন্য তোমরা যোগাযোগ করতে পারো। চলো নেক্সট, ভারতের প্রথম মহিলা যিনি নোবেল প্রাইজ পেয়েছেন, ইন্দিরা গান্ধী, মাদার টেরিজা, কবিতা কৃষ্ণন, সরোজিনী নাইডু। 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে মাদার টেরিজা ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলস আমরা দেখে নেব। মাদার টেরিসা 1979 সালে নোবেল পুরস্কার পান, ভারত রত্ন পুরস্কার পান 1980 সালে। মাদার টেরিসার আসল নাম কি, অ্যাগনেস গঞ্জা বোজাজিউ। মাদার টেরিসা থেকে এই দুটো প্রশ্ন কিন্তু হয়ই হয়, কবে ভারত রত্ন আর কবে নোবেল পুরস্কার। 1979-তে নোবেল পুরস্কার, 1980 সালে মাদার টেরিসা কি পান, ভারত রত্ন পুরস্কারে সম্মানিত হন। পরবর্তী কোশ্চেন, ভারত রত্ন নকশা করা হয়েছে কোন গাছের পাতার মতো বলো? কলা গাছ, অশ্বত্থ গাছ, নারকেল গাছ নাকি চন্দন গাছ? সঠিক উত্তরটা হবে অশ্বত্থ গাছ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক হলেন কে? প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার দেবিকা রানী। এই কোশ্চেনটি দেওয়ার আরো একটা মানে রয়েছে, আমি আগের দিন ক্লাসেও বলেছিলাম, 70তম যে জাতীয় চলচ্চিত্র উৎসব সেখানে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক হলেন ভারতের তথা বাংলার অন্যতম অ্যাক্টর সম্মানীয় মিঠুন চক্রবর্তী। ওকে, ডিটেলস আমরা দেখে নেব। 1969 সালে দেবিকা রানী হলেন প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক। 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সম্প্রতি মিঠুন চক্রবর্তী 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হলেন। মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে এখান থেকে আর একটি প্রশ্ন দিতে পারে, মিঠুন চক্রবর্তী প্রথম জাতীয় পুরস্কার লাভ করে তার প্রথম কোন চলচ্চিত্রের জন্য? মৃণাল সেন পরিচালিত মৃগয়া চলচ্চিত্রের জন্য, এটাও কিন্তু মনে রেখো। ওকে, 1976 সালে। আচ্ছা, সৌমিত্র চট্টোপাধ্যায় কত সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান? 2011 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান। 1965 সালে জি শঙ্করা কুরুপ প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান। তোমাকে পুরস্কার থেকে কোশ্চেন হলে এটাও করতে পারে, কোন সালে জ্ঞানপীঠ পুরস্কার প্রথম পেয়েছিলেন জি শঙ্করা কুরুপ, বা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপককে জি শঙ্করা কুরুপ? উত্তর হবে 1965 সালে।
মরণোত্তর ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম লাল বাহাদুর শাস্ত্রী 1966 সালে। ওকে, আচ্ছা জ্ঞানপীঠ পুরস্কার নিয়ে আরেকটা কোয়েশ্চেন হয়, আশাপূর্ণা দেবীর তার লেখা সাহিত্য প্রথম প্রতিশ্রুতির জন্য জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম মহিলা, এটাও কিন্তু কোয়েশ্চেন। দেখো আমি তোমাদের কোনো জায়গাটা বাদ দিচ্ছি না, যে টাইপের কোয়েশ্চেন যে এক্সপ্লেনেশন প্রয়োজন তোমাদের ক্লাসিক পরীক্ষাকে 40-এর মধ্যে 35 পেতেই হবে। স্ট্যাটিক জিকে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত বিষয়টা মিলিয়ে করে আমাকে কত পেতে হবে? 40-এর মধ্যে 35 নাম্বার আনতেই হবে, না হলে কিন্তু তুমি কাট অফ ক্লিয়ার করতে পারবে না। কাট অফের গল্পটা তোমাদের একটা আমি ভাবছি একটা ভিডিও আনবো। কাট অফ বলতে এখানে এক্সাক্ট কাট অফ নয়, ঠিক আছে, তোমাদের এখানে গল্পটা একটু অন্যরকম রয়েছে পিএসসি ক্লাসিকের মেন এক্সাম, প্রিলি এক্সামের। তো তোমরা যদি চাও আমাকে কমেন্টে জানাও, একজন কমেন্ট করে দাও, এবং সেই কমেন্টের উপরে সব থেকে বেশি যদি ভোট হয় তাহলে আমরা ট্রাই করব সেই টপিকের উপর একটা মানে তোমাদের ক্লাস বা ভিডিও নিয়ে আসতে, যে ক্লাসিক পরীক্ষা ক্র্যাক করতে গেলে কত কি পাওয়া দরকার বা কি ইত্যাদি বিষয় সংক্রান্ত। ওকে, চলো নেক্সট 30 নম্বর প্রশ্ন, 3 মিস্টেক্স ইন মাই লাইফ পুস্তকটি কে রচনা করেন? 3 মিস্টেক্স অফ মাই লাইফ চেতন ভগতের হবে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চেতন ভগতের অন্যান্য বইগুলো আমরা দেখব, 5 পয়েন্ট টু সামওয়ান, 1 ইন্ডিয়ান গার্ল, 1 অ্যারেঞ্জ মার্ডার, 400 ডেজ, হোয়াট ইয়ং ইন্ডিয়া ওয়ান্ট। 5 পয়েন্ট টু সামওয়ান এটাই পরীক্ষায় বেশি আসে, এবং 3 মিস্টেক্স ইন মাই লাইফ তো আসেই, দ্যাটস ওয়াই আমি তোমাদের কোশ্চেন করেছি এখানে। নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, কিষাণ দিবস পালন করা হয় কোন দিন? 1 জুলাই, 4 ডিসেম্বর, 18 ডিসেম্বর, 23 ডিসেম্বর। স্যার পাচ্ছি না কিছুতেই, পেরে যাবে আমি বলে দিচ্ছি, 23 ডিসেম্বর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কিষাণ দিবস পালন করা হয়। ডিটেলস আমরা বিভিন্ন ডে গুলো দেখবো, যেগুলো পরীক্ষায় আসতে পারে এমনটা নয় একটা বই মোটা কিনেছি আমি গ গ করে সারাদিন পড়ছি, আমাকে সেগুলোই পড়তে হবে যেগুলো পরীক্ষাতে আসে। বন মহোৎসব 1 জুলাই, 16 সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস, 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। কি কোশ্চেন পরীক্ষার মতো লাগছে না? 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, 30 জানুয়ারি শহীদ দিবস, 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস, 24 ডিসেম্বর জাতীয় ভোক্তা অধিকার দিবস, ফুড এসআইতে তোমাদের রিসেন্ট এসছে, 25 মে বিশ্ব থাইরয়েড দিবস। হয়ে গেল, চলো নেক্সট। নিম্নের কোনটি ওয়ার্ল্ড ওয়াইড ফান্ডের অর্থাৎ WWF এর লোগো হিসাবে ব্যবহৃত হয়? সিংহ, উট, হরিণ, পান্ডা। বিগত বছরে পিএসসির কোশ্চেন, বলো। সঠিক উত্তর হবে পান্ডা, অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। ওকে, এখান থেকে আরো যে সমস্ত পসিবল কোশ্চেন হতে পারে আমি সেই জায়গাটা টাচ করে দেবো, অবশ্যই দেবো। দেখো কি রয়েছে, জাতিসংঘের লোগো হচ্ছে দুটি জলপাইয়ের শাখা দ্বারা বেষ্টিত বিশ্বের একটি মানচিত্র, মানে একটা এরকম গোল রয়েছে, এখানে ওয়ার্ল্ডের ম্যাপ রয়েছে, আর যে কি জলপাই টলপাই বলছে এটা রয়েছে, এটা হচ্ছে ইউএন এর লোগো, এটাও কোয়েশ্চেন করতে পারে। আচ্ছা, হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার লোগো কি? এই যে ইউনেস্কোর ইউএন এর যে লোগোটা ইউনাইটেড নেশনস এর, সেই লোগোটার উপরে কি রয়েছে? একটা সারমাউন্টেড সাপ রয়েছে জড়িয়ে, ঠিক আছে, তো সেটা হচ্ছে হুর লোগো। তাহলে তিনটে বিষয় এখানে যে দিলাম, আশা করছি এই টপিক বা এই কোশ্চেন থেকে আর কিছু তোমাকে আটকাতে পারবে না। নেক্সট, নিম্নের কোনটি ইউএন এর অফিসিয়াল ভাষা নয়? সেটা তো মহা মুশকিল, আমি তো ইউএন এর কি কি ভাষা রয়েছে তাই জানি না। বাংলা? বাংলা তো ডেফিনেটলি নয়, ঠিক আছে, তো এখানে অপশন অনুযায়ী তোমাকে করতে হবে, ইউএন এর অফিসিয়াল ভাষা নয়, জাপানিজ ইজ দা কারেক্ট অ্যান্সার। বাট তোমাকে জানতে হবে ইউএন এর কটি ভাষা রয়েছে। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন টোটাল 6টি ভাষা রয়েছে, আরবি, চীন, ইংরেজি, ফরাসি, রাশিয়ান, স্প্যানিশ, আরাবিয়ান, চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান এবং স্প্যানিশ, এই 6টি ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেখানে নয় সেটি হচ্ছে জাপান। অপশন অনুযায়ী সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে আমরা যাব, প্রতি বছর মোট কতগুলো গ্র্যান্ড স্ল্যাম হয় টুর্নামেন্ট জানো তুমি? 4টি হয়, অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। ডিটেলসে আমরা দেখে নেবো, এখানটায় দেখো 4টি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট হয়, কি কি? একটা হচ্ছে জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন, মে মাসের শেষ থেকে জুনের প্রথম দিকে ফ্রেঞ্চ ওপেন। তাহলে কি বললাম, জানুয়ারিতে শুরু হয় অস্ট্রেলিয়ান ওপেন, আর মে মাসের শেষ থেকে জুনের প্রথম দিকে শুরু হয় ফ্রেঞ্চ ওপেন, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে জুনের শেষ থেকে জুলাইয়ে শুরু উইম্বলডন ওপেন, আর 4 নম্বর হচ্ছে আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরে শুরু ইউএস ওপেন। প্রতিটি 2 সপ্তাহ ধরে খেলা হয়। এরপরে আমরা ডিটেলসে দেখবো 4টে যে ওপেন দেখলাম সেগুলো কোন কোর্টে খেলা হয়, সব থেকে পুরনো ওপেন কোনটা, গ্র্যান্ড স্ল্যাম কোনটা, এটাও জিজ্ঞেস করে। উইম্বলডন ওপেন, উইম্বলডন ওপেনটা বিশ্বের প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম। উইম্বলডন ওপেন এটা হচ্ছে আউটডোর গ্রাসে কোর্টে খেলা হয়। অস্ট্রেলিয়ান ওপেন হার্ড কোর্টে খেলা হয়। ইউএস ওপেন হার্ড কোর্টে খেলা হয়। ফ্রেঞ্চ ওপেনটা ক্লে কোর্টে খেলা হয়। তাহলে কি বললাম, উইম্বলডন ওপেন এটা গ্রাস কোর্টে খেলা হয়, মাটি বা কাদার যেটা কোর্ট সেটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। ইউএস এবং অস্ট্রেলিয়া এরা হচ্ছে হার্ড কোর্টে খেলে। নেক্সট, কোন সালে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম লঞ্চ করা হয়? মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম লঞ্চ করা হয়, সঠিক উত্তরটা হয়ে যাবে সেপ্টেম্বর 2014, অপশন সি ইজ দা রাইট অ্যান্সার।
দেখো স্বচ্ছ ভারত অভিযান 2014 সালে লঞ্চ হয়, ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম 2015 সালে, এমজি নারেগা 2005 সালে, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এই এমজি নারেগার ফুল ফর্ম প্রত্যেকে লিখে নাও। আরেকবার বলে দিচ্ছি, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কত সালে লঞ্চ হয়? পরীক্ষাতে বহুবার আসে, 2000 সালে। কি ক্লাস ভালো লাগছে তো? এখন অ্যাটলিস্ট যারা 35 নম্বর ক্লাস অবধি চলে এসছো শেষ অবধি দেখবে এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হবে, কিন্তু কমেন্ট করতে হবে ভাই, ঠিক আছে? চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। 2024 সালে বাহারিন গ্র্যান্ড প্রিক্স জয়লাভ করলেন কোন খেলোয়াড়? সঠিক উত্তরটা হবে ম্যাক্স ভার্স্টাপেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2024 সালে রঞ্জি ট্রফি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন তোমাদের, মুম্বাই টিম জিতেছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 2024 মহিলা আইপিএল কোন দল জিতলো? মহিলা আইপিএল বেঙ্গালুরু। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেকেআর তো জিতেছে পুরুষ আইপিএলটা, ঠিক আছে, কেকেআর। চলো নেক্সট। হাইতি থেকে ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য লঞ্চ করা হলো কোনটি? ইন্ডিয়ান সেনা মিশন। এইখানটায় প্রত্যেকে ফোকাস করবে একটু, অনেকগুলো প্রশ্ন হয়, প্রত্যেকটা বলে দেবো আজকে, ঠিক আছে? 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে তোমাদের, কি বলছে, হাইতি থেকে ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য লঞ্চ করা হয় অপারেশন ইন্দ্রাবতী। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ডিটেলসে আমরা দেখে নেবো এখানটায়। ইউক্রেন থেকে ভারতীয়দের, দেখো আমি এখানে গল্প বলবো না কি মানে কি কারণে উদ্ধার করা হয়, বাট তোমরা জেনে নাও কোন মিশনটা কোন দেশের সাথে যুক্ত, নামটা, তাহলে তোমাদের পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য এনাম ভাই। এখানে ইউক্রেন মিশনটার নাম হচ্ছে গঙ্গা, সুদান মিশনটার নাম হচ্ছে কাবেরী, ইসরায়েল মিশনের নাম হচ্ছে অজয়, অপারেশন দোস্ত সিরিয়া ও তুর্কি থেকে উদ্ধার কার্য, অপারেশন বন্দে ভারত 2020 সালে। আচ্ছা এইখানটা আমি একটু বলে দেবো, অপারেশন বন্দে ভারত 2020 সালে, এটা কোভিড-19 এর সময় ভারতীয়দের উদ্ধার করার জন্য, ওকে। আফগানিস্তান অপারেশন দেবী শক্তি। নেক্সট পরবর্তী প্রশ্ন। রাজস্থানের জয়সলমীরের গগন শক্তি 2024 অনুশীলন অনুষ্ঠিত হয়ে গিয়েছে অলরেডি, ঠিক আছে এটা, তো সেই সময়ের বেস্টে কারেন্ট অ্যাফেয়ার্স 2024 সালে, ঠিক আছে। সঠিক উত্তরটা হবে ভারতীয় এয়ারফোর্স। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। হয়ে গেল। তো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, এই ছিল আমাদের 40টি প্রশ্ন। ইতিমধ্যে আমাদের কাছে রয়েছে পিএসসি ক্লার্কশিপ ক্র্যাক করার জন্য স্ট্যাটিক জিকে মহাসংগ্রাম, কারেন্ট অ্যাফেয়ার্স এর কমপ্লিট নোটবুক, জিকে সাজেশন কিং বুক, প্র্যাকটিস সেট সব থেকে মোস্ট আকর্ষণীয় বিষয়, এবং ইংলিশ গ্রামারের হ্যান্ড রিটেন কমপ্লিট নোটবুক। যারা এই সমস্ত নোটগুলো ইচ্ছুক যে সংগ্রহ করে আমি একজন স্টুডেন্ট হিসাবে সঠিক জায়গায় ইনভেস্ট করে পড়াশোনাটা শুরু করব বা একটা চাকরি পাবো, তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, যোগাযোগ করে অবশ্যই সংগ্রহ করে নাও, আর দেরি করো না, কারণ দেরি করলে এটি তোমারই ক্ষতি। এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ভিডিওটা প্লিজ একটু বন্ধুর সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।